ইতিহাসে প্রথমবারের মতো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুরের জন্য। শহীদদের সম্মান জানাতে গিয়ে রাজাকার ও একাত্তরের দালাল স্লোগানে রীতিমতো পিষে যাচ্ছিল জামায়াতে ইসলামী দলটি। আর এসবের মধ্যে আগুনে ঘি ঢালার জন্য সাংবাদিকরা তো ছিলই। এতদিন ফুল দেওয়া নাজায়েজ ছিল, আজ হঠাৎ জায়েজ হয়ে গেল কিভাবে? সাংবাদিকের এমন তেতো প্রশ্ন শুনে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন ডক্টর শফিকুর। এসব প্রশ্নের তোয়াক্কা না করে কড়া জবাবও দেন তিনি। কিন্তু জামায়াতে ইসলামীর হঠাৎ কেন এই ভুল বদল? ফতোয়াবাজদের উচিত শিক্ষা দিতেই কি জামায়াতের এই নতুন চাল? চলুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে আসল খেলাটা আজ ফাঁস করা যাক। ঘটনার শুরু হয় 21শে ফেব্রুয়ারির একেবারে প্রথম প্রহরে। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 12টা বেজে 22 মিনিট। দেশের বড় বড় ভিআইপিরা ফুল দিয়ে চলে যাওয়ার পর চারপাশটা যখন একটু শান্ত হয়ে এসেছে, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল তুলকালাম কাণ্ড। বিরোধী দলীয় নেতা হিসেবে জীবনের প্রথমবারের মতো বিশাল গাড়িবহর নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পা রাখলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি একা আসেননি, তার সাথে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, এটিএম আজহারুল ইসলাম সহ 11 দলীয় জোটের একেবারে শীর্ষ নেতারা। শহীদ মিনারের বেদিতে উঠে তারা খুব শান্তভাবে ফুল দিলেন। এরপর সেখানে দাঁড়িয়েই ভাষা শহীদদের আত্মার শান্তির জন্য হাত তুলে মোনাজাত ধরলেন। সবকিছু বেশ ভালোই চলছিল। কারো বোঝার উপায় ছিল না যে একটু পরেই সেখানে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আর আসল বিপত্তি বাঁধল মোনাজাত শেষ করে ফেরার পথে। বেদির পাশ দিয়ে যখন তারা বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক তখন চারপাশের পরিবেশ যেন 1 সেকেন্ডে পুরোপুরি পাল্টে গেল। কোথা থেকে যেন একদল ক্ষুব্ধ যুবক হঠাৎ করেই তাদের দিকে তেড়ে আসে। রাতের ওই নীরবতা ভেঙে তারা একদম গলা ফাটিয়ে আক্রমণাত্মক স্লোগান দিতে শুরু করে। চারপাশ থেকে ভেসে আসতে থাকে রাজাকার, রাজাকার এবং একাত্তরের দালালেরা হুঁশিয়ার, সাবধান, এর মতে চরম উস্কেমূলক কথাবার্তা। এমনকি একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় বলেও তাদের মুখের ওপর স্লোগান ছুড়ে দেওয়া হয়। একেবারে প্রকাশ্য জায়গায় এতগুলো মানুষের সামনে এমন ভয়ঙ্কর তোপের মুখে পড়ে জামায়াতের শীর্ষ নেতারা যেন কিছু সময়ের জন্য একেবারে দিশেহারা হয়ে পড়েন। এতগুলো সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে একটি বড় দলের প্রধান নেতার এমন অবস্থা সত্যি যে কোনো রাজনৈতিক দলের জন্যই চরম লজ্জা বয়ে আনে। কিন্তু জামায়াতের কর্মীরাও চুপচাপ মার খাওয়ার পাত্র ছিলেন না। নিজেদের আমিরকে চোখের সামনে এভাবে হেনস্থা হতে দেখে তাদেরও রক্ত গরম হয়ে ওঠে। তারা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে পাল্টা স্লোগান ধরে বসেন। জামায়াত কর্মীরাও পাল্লা দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে থাকেন, ভাষা সৈনিক গোলাম আজম ল ল ল সালাম। এই স্লোগান আর পাল্টা স্লোগানে মাঝরাতের সেই শান্ত শহীদ মিনার মুহূর্তের মধ্যেই যেন একটা বড় যুদ্ধের ময়দানে পরিণত হয়। দুই পক্ষের এই মারাত্মক চুলোচুলি আর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মনে হচ্ছিল এই বুঝি হাতাহাতি লেগে যাবে। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর এক মুহূর্তও দেরি করেননি। তারা দ্রুত দৌড়ে এসে একটা শক্ত নিরাপত্তা বলয় তৈরি করেন এবং অনেক কষ্টে শফিকুর রহমান ও তার সঙ্গীদের ওই উত্তপ্ত জায়গা থেকে নিরাপদে বের করে নিয়ে যান। তবে এই চরম হেনস্থার পালা এখানেই শেষ হয়ে যায়নি। হট্টগোল পার করে কিছুটা সামনে এগোতেই সাংবাদিকদের বিশাল এক জটলার মুখে পড়েন জামায়াত আমির। এমনিতেই চারপাশের স্লোগান আর চিৎকারে মেজাজ বেশ গরম ছিল, তার উপর একজন সাংবাদিক এমন একটা খোঁচা মারা প্রশ্ন করে বসেন, এতদিন তো আপনারা কখনো শহীদ মিনারে ফুল দিতে আসেননি, ফুল দেওয়াকে তো আপনারা নাজায়েজ মনে করতেন, তাহলে আজ হঠাৎ কি মনে করে এখানে এলেন? এমন তেতো আর অস্বস্তিকর প্রশ্ন কানে আসা মাত্রই ডক্টর শফিকুর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। তিনি প্রচণ্ড বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন। তার চোখের চাউনি আর শারীরিক ভাষা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল তিনি এই ফালতু প্রশ্নটিকে একেবারে আমলে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন। তবুও তিনি আর চুপ থাকতে পারলেন না, বেশ কড়া গলায় মুখের ওপর জবাব দিয়ে দিলেন। তিনি সোজা সাপটা জানিয়ে দেন, এমন একটা পবিত্র দিনে এই ধরনের আজে বাজে প্রশ্ন না করাই ভালো। এরপর তিনি খুব ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের পরিষ্কার করে বুঝিয়ে দেন যে বিরোধী দলীয় নেতা হিসেবে এটা তার একটা সরকারি দায়িত্ব। সঙ্গীদের নিয়ে এখানে আসা তার কর্তব্য ছিল বলেই তিনি আজ এখানে এসেছেন। এরপর তিনি খুব আবেগের সাথে বলেন যে তারা শুধু 52 ভাষা শহীদেরই স্মরণ করেন না, বরং 1947 সালের শহীদ, 71-এর মুক্তিযুদ্ধের শহীদ এবং 90-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও তারা মন থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কথা এখানে শেষ হয়নি। বিশেষ করে গত 15.5 বছরের স্বৈরাচারী আমলে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা বুক পেতে গুলি খেয়েছেন, তাদের সবার কথাই তিনি খুব শ্রদ্ধার সাথে তুলে ধরেন। শহীদ ছাত্রনেতা উসমান হাদির নাম আলাদাভাবে মনে করিয়ে দিয়ে তিনি কড়া গলায় বলেন, এ দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলতেই থাকবে। দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে কোনো অপকর্মের সাথেই তারা বিন্দু পরিমাণ আপোষ করবেন না। এখন দেশের আনাচে কানাচে সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জামায়াতে ইসলামী হঠাৎ করে এত বড় একটা ঝুঁকি নিতে গেল কেন? এটা কি স্রেফ ক্ষমতায় যাওয়ার জন্য, সাধারণ মানুষের কাছে ভালো সাজার কোনো আপোষ, নাকি রাজনীতির মাঠে টিকে থাকার জন্য এক ভয়ঙ্কর সুন্দর চাল? তবে একটু সোজা বাংলায় পেছনের হিসেবটা মেলালেই আসল খেলাটা সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 53 বছর ধরে এদেশের একটা নির্দিষ্ট সেকুলার গোষ্ঠী সব সময় গলা ফাটিয়ে বলে আসতো যে জামায়াত 21শে ফেব্রুয়ারি মানে না, এরা দেশের স্বাধীনতা মানে না, এরা এদেশের সংস্কৃতির কট্টর বিরোধী।
কিন্তু ডক্টর শফিকুর রহমান মাত্র এক রাতের একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত দিয়ে সেই সেকুলারদের বছরের পর বছর ধরে বানানো মিথ্যে গল্পগুলোকে এক নিমিষেই মাটিতে মিশিয়ে দিয়েছেন। এখন চাইলেও কেউ তাদের আর রাজনীতি থেকে বিচ্ছিন্ন বা দেশ বিরোধী বলে সহজে গালি দিতে পারবে না। তাছাড়া এখনকার তরুণ প্রজন্ম বা জেন জি চরমপন্থী কোনো কিছুই একেবারেই পছন্দ করে না। তারা সবকিছুর পেছনে যুক্তি খোঁজে, তারা সম্মান বোঝে। জামায়াত খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আগামী দিনে ক্ষমতায় যেতে হলে এই লাখো তরুণের মন জয় করতে হবে। শহীদ মিনারে গিয়ে তারা ধর্ম আর আধুনিকতার একটা দারুণ মিশ্রণ ঘটিয়েছে। সাধারণ মানুষের আবেগের জায়গায় সম্মান দেখিয়ে তারা তরুণ প্রজন্মের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে। আবার এটাও চরম সত্যি যে বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় দিবসে শহীদ মিনারে যাওয়া একটা রাষ্ট্রীয় নিয়ম বা প্রোটোকল। তিনি যদি সেখানে না যেতেন তাহলে দায়িত্ব অবহেলার দায়ে বিশাল আইনি ও রাজনৈতিক বিপদে পড়তেন। বিশ্ব রাজনীতির মোড়লরাও তখন বলতে শুরু করত যে জামায়াতের এই দেশে রাজনীতি করার কোনো অধিকারই নেই। তাই সব দিক মিলিয়ে এটা ছিল জামায়াতের একটা দারুণ মাস্টার স্ট্রোক। তারা শুধু ফুল দিয়ে দায়িত্ব শেষ করেনি, বরং সেখানে দাঁড়িয়ে মোনাজাত করে এবং পরে আজিমপুর কবরস্থানে গিয়ে ৩ ভাষা শহীদে কবর জিয়ারত করে। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়মের ভিতরে থেকেই ইসলামী সংস্কৃতির এক নতুন উদাহরণ তৈরি করেছে তারা। অথচ এত দারুণ একটা রাজনৈতিক চাল দেওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আরেক নোংরা খেলা। একদল মানুষ যারা সারা জীবন শুধু ধর্ম নিয়ে ব্যবসা করে এসেছে, এখন গরম ঘরে বসে ফেসবুকে বড় বড় ফতোয়া দেওয়া শুরু করেছে। এই ভণ্ড আর সুবিধাবাদীদের আসল চেহারা এখন দেশের মানুষের সামনে খুলে দেওয়া ভীষণ দরকার। এরাই নির্বাচনের আগে বড় গলায় ফতোয়া দিয়েছিল যে জামায়াতকে ভোট দেওয়া সম্পূর্ণ হারাম। কিন্তু মজার ব্যাপার হলো এরাই আবার অন্য রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়ে দিব্যি বসে থাকে। তারেক রহমান যখন শহীদ মিনারে গিয়ে ফুল দেন তখন এই গাদ্দার ফতোয়াবাজদের মুখ দিয়ে টু শব্দটাও বের হয় না। তখন তাদের চোখে কোনো ফতোয়া ধরা পড়ে না। কিন্তু জামায়াত যখন মূলধারায় রাজনীতিতে এসে সাধারণ মানুষের সাথে মিশতে চায়, যখন তারা দেশের সংস্কৃতিকে ভিতর থেকে পরিবর্তন করার চেষ্টা করে, তখনই এদের পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায়। যারা নিজেরা কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য রাস্তায় নেমে পুলিশের লাঠিপেটা খায়নি, কোনোদিন একটা বাস্তব পদক্ষেপ নেয়নি, তারা সারাদিন শুধু কিবোর্ডের বোতাম চেপে অন্যের ভুল ধরাতেই বেশি ওস্তাদ। এদের এই নোংরা স্বভাব আর ডাবল স্ট্যান্ডার্ডকে এবার শক্ত হাতে সাইজ করা ভীষণ দরকার। রাজনীতি তো আর মসজিদের মিম্বর নয় যে শুধু সুন্দর সুন্দর ওয়াজ করে চলে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাষ্ট্র চালাতে হলে অনেক সময় সাধারণ মানুষের সাথে মিশতে হয়, সময়ের সাথে তাল মিলিয়ে কৌশল বদলাতে হয়। যারা এই সাধারণ বিষয়টা বোঝে না, যারা সারাদিন শুধু মানুষের ভুল ধরে বেড়ায়, তাদের দেওয়া ফতোয়াকে গুরুত্ব দেওয়ার বিন্দুমাত্র কোনো মানে হয় না। সব মিলিয়ে ২১শে ফেব্রুয়ারির এই উত্তেজনাকর রাত বাংলাদেশের রাজনীতিতে একটা একদম নতুন মোড় তৈরি করে দিল। জামায়াতে ইসলামী সাধারণ মানুষকে বুঝিয়ে দিল যে তারা শুধু পুরনো আবেগ নিয়ে পড়ে থাকতে রাজি নয়, তারা এখনকার বাস্তব রাজনীতি খুব ভালো বোঝে এবং দেশের মানুষের দায়িত্ব নিয়ে সামনের দিকে এগোতে জানে। এত সব অপবাদ, সাধারণ মানুষের চরম হেনস্থা আর ফতোয়াবাজদের সমালোচনা পেছনে ফেলে তারা যে নতুনভাবে রাজনীতির মাঠে নেমেছে তা নিঃসন্দেহে আগামী দিনের জন্য বিশাল একটা চমক। এখন শুধু দেখার বিষয় জামায়াতের এই নতুন আর সাহসী রূপ ভবিষ্যতের জাতীয় নির্বাচনগুলোতে রাজনীতির মাঠে ঠিক কতটা কাঁপন ধরাতে পারে। ফতোয়াবাজদের কথায় কান না দিয়ে সাধারণ মানুষ কি তাদের এই পরিবর্তনকে হাসি মুখে মেনে নেবে, নাকি আগামী দিনে নতুন কোনো বড় ঝামেলার জন্ম হবে, সেটাই এখন সবচেয়ে বড় সাসপেন্স।